নম্বর পার্টে আমরা স্টার্ট করব 301 নম্বর পেজ থেকে। বেড়াতে গিয়ে বন দেখা। পথের পাশে একটা বড় বনের মতো মোটা মোটা গাছ, তবে ফাঁকা ফাঁকা। কোনো গাছের গুড়ি হাত দিয়ে বের পাওয়া যায় না। বের দিয়ে ধরতে গেলে 3 জন মিলে ধরতে হবে। মামার বাড়িতে স্বপন আগেও এসেছে, কিন্তু এদিকটায় আসেনি, তাই এসব দেখেনি সে। ভাবলো, কত বছরে গুঁড়িগুলো এত মোটা হয়েছে। কি গাছ এগুলো! পাতা দেখে মনে হয় আম গাছ। ভাবতে ভাবতে 7-8 মিনিট হেঁটে ফেললো। বনের ভেতরে একটা শান বাঁধানো পুকুর রয়েছে, একটু একটু ভাঙা হলেও বেশ ভালো ঘাট। ঘাটে কেউ নেই। সন্ধে হয়ে আসছে। যদি পথ চিনতে অসুবিধা হয়, তাই বেশি ভেতরে গেল না, বাড়ি ফিরে গেল। সব শুনে দাদু বললেন, ওটাকে বলে বিশালাক্ষীর আমবাগান। পুকুরটাকে বলে বিশালাক্ষীর পুকুর। আর একটু গেলে বিশালাক্ষীর মন্দির। বাগানে কমপক্ষে 2,000 আম গাছ আছে। গাছগুলোকে লাগিয়েছে কেউ জানে না। স্বপন বলল, শুধু আম গাছ লাগালো কেন? সে কি আর আমি জানি? ছোট থেকেই ওই রকম দেখছি। গাছগুলো 300-400 বছরের পুরনো। ঠাকুরদা বলতো আগে অনেক রকম গাছ ছিল। এত বাড়ি তখন ছিল না, আরো বাগান ছিল। ওই বাগানেরই লাগোয়া বন কেটে কেটে ঘর বাড়ি হতো। ফলের গাছগুলো রেখে দিত, অন্য গাছ কেটে বাড়ির দরজা জানলা খাট চৌকি করতো। কাঁঠাল জাম গাছও কাটতো। আম খুব দামে বিক্রি হয়। তাছাড়া আম কাঠ পেকে যায়, তাই আম গাছগুলোই রয়ে গেল। আমগুলো বিক্রি করে কারা টাকা পায়? পঞ্চায়েতের থেকে আমের ব্যবসায়ীরা গাছ জমা নেয়, পাহারা দেয়, আম বেচে। স্কুলে গিয়ে স্বপন মামাবাড়ির দেশের আম বাগানের কথা বলল। সবাই মন দিয়ে শুনলো। আয়েশা বলল, আমার ফুপুর বাড়ি পাশের ওই রকম বন আছে। এপার থেকে ওপার যেতে আধ ঘন্টা লাগে। সেটাকে বলে দৌলত মাজারের বন। সেখানে আম গাছ নেই, শাল শিশু গামার গাছ আছে। উম, মাজার তো ভিতরে মাজার তো এই জিনিসটা ঠিক বুঝতে পারলাম না। যদি কেউ জানবেন একটু বলবেন, মাজার তো মানে কি একটু বলবেন কমেন্ট করে। গাছ কাটা নিষেধ, কেউ কাটে না। নিয়তি বলল, আয়েশা, মাজার মানে কি? কিরে? সে কিছু বলার আগে রফিক বলল, মাজার মানে পীর সাহেবের কবরস্থান। নিয়তি সঙ্গে সঙ্গে বলল, ওহ, বুঝেছি। দিদি বললেন, আমাদের বাড়ি এখান থেকে প্রায় 4 কিলোমিটার উত্তরে। ওই বাড়ি থেকে আরো প্রায় 4 কিলোমিটার ওপরে। ওই বাড়ি থেকে আরো 1 কিলোমিটার গেলে ওই রকম একটা বন আছে। সেটাকে বলে, লোকে বলে, সাহেব জেনের বন। তারপরে দেখবো আমরা। বলছে, নিজের দেখা নিজের দেখা বন খণ্ড। আচ্ছা, তারপরে দেখি। নিয়তি, কৃষ্ণা, আয়েশা একটু মুখ চাওয়াচাওয়ি করলো, তারপর একসঙ্গে বলল, আমাদের গ্রামে কোনো বন নেই, পাশের গ্রামেও নেই। দিদি বলল, এসব ঘনবসতি অঞ্চল, মন্দির কবরস্থান জেন এই সবের নামে কিছু বনখণ্ড এখনো আছে। না হলে সব জায়গায় বাড়ি হয়ে যেত, হয়তো নতুন করে কিছু সামাজিক বন সৃজন হতো। অম্লান বলল, দিদি, আপনাদের ওখানকার বনটাই দেখতে যাব একদিন। বেশ, তো দেখে আসবে, তারপর নিজের দেখা বন নিয়ে আলোচনা করবে। সেই সেই বন সম্পর্কে লিখবে। তারপরে তোমাদের নিজের দেখা বন সম্পর্কে লেখো। এখানে তালিকা দেওয়া রয়েছে, সেই হিসাবে লিখতে বলছে। ছাত্রছাত্রীরা লিখবে নিজের মতো করে। তারপরে দেখবো আমরা বন্যপ্রাণীর সুরক্ষা। স্কুলের পথে চার বন্ধুর খুব তর্ক হলো। প্রণব বলল, আগে সব বনেই বাঘ ছিল, না হলে কবি রবীন্দ্রনাথ বনে থাকে বাঘ লিখতেন। অন্যরা বলল, আগেও ছিল না, আগে থাকলে এখনো থাকতো। সব বাঘ কি আর মরে যেতে পারে? ক্লাসে এসব বলল ওরা। সব শুনে দিদিমণি বললেন, বাঘ তো অনেক রকম, ডোরাকাটা বাঘ, চিতা বাঘ, নেকড়ে বাঘ, এদের কেউ না কেউ সব বনেই ছিল। ডোরাকাটা বাঘই ছিল অনেক বনে। কবি যখন লিখেছিলেন তখন এদেশে বাঘ ছিল 40,000-এর বেশি। এখন সেই সংখ্যা 2,000-এরও কম। রেহানা বলল, বাঘ এত কমে গেল কি করে?
লিনা বলল, জানিস না, মানুষ বাঘ মারতো, বন্দুক দিয়ে বাঘ মারতে পারলে লোকজন তাকে বীর ভাবতো, নিজে বাঘ মারতে এমন ছবি ঘিরে টাঙিয়ে রাখতো। সুবীর বলল, কিন্তু বাঘও এসে মানুষ খেত। রফিক বলল, বনে খাবার পেলে বাঘ লোকালয়ে আসে না, মানুষ তো খাই না। রফিক কিন্তু রফিক কিন্তু ঠিকই বলেছে, খিদে না পেলে চট করে বাঘ কোনো জন্তু শিকার করে না, বেশিরভাগ সময়ই মানুষ অকারণে বাঘ মেরেছে, সেজন্যই বাঘ এত কমে গেছে। তবু এই কটা বাঘ এখন আছে তাদের জন্যই সুন্দরবনটা আছে, তা না হলে মানুষ সব গাছ কেটে ফেলতো। বাঘের জন্যই লোক গাছ কাটতে ভয় পায়। তা বটে, মানুষ যত খুশি পশু পাখি মেরেছে, একটা বড় জন্তু ছিল চিতা। শিকারের জন্য মানুষ অনেক চিতা মেরেছে, তাতে ভারত থেকে চিতা হারিয়ে গেছে। হুইয়া পাখির পালক ছিল সুন্দর, সেই পালক ঘরে রাখবে বলে মানুষ তাদেরও মেরে ধ্বংস করে দিয়েছে। লিনা বলল, শুধু চিড়িয়াখানায় একটা দুটো আছে, তাহলেও তো হতো, ওরা একেবারেই নেই। নাম না জানা আরো অনেক পশু পাখি আজ লুপ্ত। কিছু মানুষ গন্ডার মারে তার খড়গের জন্য। হ্যাঁ, তারপর বলছে দেখুন, হাতি মারে তার লম্বা দুটো দাঁতের জন্য। এগুলো খুব খারাপ কাজ, এমন অন্যায় করলে শাস্তি দেওয়া উচিত। তোমার অঞ্চলে কি কি পশু পাখি মারা হয়, কেন মারা হয়, এসব নিয়ে আলোচনা করে লেখো। আর একটিও বাঘ শিকার নয়, একটা চিত্র দেওয়া রয়েছে। তারপরে তারপরে হচ্ছে আমাদের নতুন একটা চ্যাপ্টার, পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদ। যাই হোক, আজকে আমরা 311 পেজ অব্দি পড়লাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট ভিডিওতে আমরা আবার এই যে নতুন আমাদের চ্যাপ্টার রয়েছে সেটা নিয়ে আমরা স্টার্ট করব। আমরা একবার সূচিপত্রটা দেখে নেব। এটা ডান, এটাও ডান, এটাও ডান, এটাও ডান, তারপরে এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড পেজে 10 নম্বর পেজে পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদ, এই যে টপিকটা রয়েছে যেটা আমরা স্টার্ট করব। আর বেশি নেই, 1 2 3 4 5, আর 5টা মাত্র চ্যাপ্টার রয়েছে। প্রায় 100 থেকে একটুখানি বেশি পেজ আমাদের পড়া বাকি রয়েছে। আশা করি আমাদের বেশি সময় লাগবে না, বাকি ভিডিওগুলো অলরেডি দেওয়া রয়েছে, আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, একটু লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।